আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের লিখিত যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি এর ১৫তম পর্ব। চলুন শুরু করি। জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের আহ্বানকে সর্বহারা পার্টি ট্রটস্কাইটপন্থী হঠকারিতা বলে আখ্যায়িত করে, কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পূর্ণ করা অসম্ভব, কারণ তারা চারিত্রিকভাবে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধি নয়। তারা হলো সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের দালাল এবং মুৎসুদ্দি শ্রেণীর প্রতিনিধি। সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বের। বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক, শ্রমিক, নিপীড়িত জনতা, বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলে জাতীয় মুক্তি ফ্রন্ট নামের একটি গণসংগঠন। সর্বহারা পার্টির তাত্ত্বিকরা মনে করেন, যেহেতু বাংলাদেশ ৩ দিক দিয়েই ভারত বেষ্টিত, সেক্ষেত্রে বিপ্লবের জন্য বাইরের কোনো সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর। তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির উপরই মূলত নির্ভরশীল থাকতে হবে। সিরাজ শিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রমে মুজিব সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক সফল অভিযান চালিয়ে সরকার ও তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়ে। তাদের সাফল্য দেশজুড়ে সাড়া পড়ে যায়। তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায়। ফলে তাদের আবেদনে সাড়া দিয়ে দলে দলে জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে এবং পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এত অল্প সময়ে এই ধরনের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। জাসদের চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সমর্থ হয়। ১৯৭৩ সালের ২রা ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান। ১৯৭৫ সালের ২রা জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনী শেরেবাংলা নগরের ক্যাম্পে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতনের পর বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির শীর্ষ নেতা জনাব সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে দৈনিক সংগ্রামে ৫ই জুন ১৯৯২ সালে প্রকাশিত প্রতিবেদনটি পাঠকদের সামনে তুলে ধরা হলো। এই থেকে সিরাজ শিকদারকে হত্যার নেপথ্যে কাহিনী সম্পর্কে জানা যায় তা নয়, সর্বহারা পার্টির তৎকালীন কার্যকলাপ ও মুজিবের স্বৈরার শাসন আমলের সার্বিক জাতীয় পরিস্থিতি সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল রাজ্জাক, তোফায়েল, নাসিম সহ ৭ জন আসামি, সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের। স্টাফ রিপোর্টার: পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল ও মোহাম্মদ নাসিম সহ ৭ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন: ১. সাবেক পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ, ২. আব্দুর রাজ্জাক এমপি, ৩. তোফায়েল আহমদ এমপি, ৪. সাবেক আইজি পুলিশ ই.এ. চৌধুরী, ৫. সাবেক রক্ষী বাহিনীর মহাপরিচালক, বর্তমানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান, ৭. মোহাম্মদ নাসিম এমপি, গং। আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ নং ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল, মুক্তি বিবেকের অধিকারী এবং স্বাধীনচেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবন দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান ঈর্ষান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতির ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের ওপর দমন নীতি চালাতে থাকেন। এমনকি পার্টির প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। আর্জিতে বলা হয়,
আসামিরা মরহুম শেখ মুজিবের সহচর ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং ১ নং থেকে ৬ নং আসামি তৎকালীন সময়ে সরকারের উচ্চ পদে থেকে অন্যান্য ঘনিষ্ঠ সহচরদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশায় অংশগ্রহণ করেন। তারা এই লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব ও উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে এ চৌধুরী একজন নিকট আত্মীয়কেও চর হিসেবে নিয়োগ করা হয়। এইভাবে ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে অন্য একজন সহ সিরাজ শিকদারকে গ্রেফতার করে ওই দিনই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরাতন বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগস্থ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। ২রা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সাথে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ আসামিরা শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আর্জিতে আরও বলা হয়, প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজ এর প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজ এই অবস্থায় শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবা দাসত্ব না করার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সেই সময় ১ নং আসামি মাহবুব উদ্দিন তার রিভলভারের বার্ট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং ২ থেকে ৭ নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং ১ নং আসামিকে নির্দেশ দেন। ১ নং আসামি মাহবুব উদ্দিন আহমেদ আসামিদের সাথে নিয়ে বন্দী সিরাজ শিকদারকে শেরেবাংলা নগর রক্ষী বাহিনীর সদর দফতরে নিয়ে যায়। এরপর তার উপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে ২রা জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষী বাহিনীর সদর দফতরেই সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে ১ নং আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনা মতো বন্দী অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। কিন্তু সরকারি ঘোষণায় বলা হয়, বন্দী অবস্থা থেকে পালিয়ে যাবার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন। আর্জিতে উল্লেখ করা হয় যে সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দম্ভোক্তি উচ্চারণের মাধ্যমে তার জিঘাংসার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়, ঘটনার সাথে সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শাসকদের সন্ত্রাসের মুখে মোকদ্দমা দায়ের করা যায়নি। দেশে অস্থির অগণতান্ত্রিক একনায়কত্ব পরিবেশের কারণে আইন শৃঙ্খলার অস্বাভাবিক অবনতি, ক্ষমতায় থাকা একনায়কত্ব ফ্যাসিবাদী দলের ক্ষমতার দাপটে ভয় ভীতিতে দীর্ঘ ১৭ বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেঁদে ফিরেছে। ওই অবস্থায় মরহুমের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়েরের ক্ষুদ্রতম সাহসও কারো ছিল না এবং এখনও নেই। বাদী নিজে সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করেছেন। এই আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম দস্তরখানা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ জারি করেন। বাদীপক্ষে মামলা পেশ করেন অ্যাডভোকেট ফরমান উল্লাহ খান। তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আফজাল হোসাইন। এইভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং
শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়ে। ফলে জনগণও হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায়। জনাব তোহা ও শরদিন্দু দস্তিদারের নেতৃত্বে সাম্যবাদী দল গোপন সংগঠন হিসেবে মুজিব বিরোধী আন্দোলন পরিচালনা করছিল। মূলত পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ভেঙে 1968 সালে পিকিংপন্থী হিসেবে এই দলের উৎপত্তি ঘটে। স্বাধীনতার পর এই দল তাদের মুখপত্র গণশক্তির মাধ্যমে দাবি জানায়, বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেনি। রুশ ভারত চক্র মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তাদের প্রতিষ্ঠিত মুজিবের পুতুল সরকারের মাধ্যমে। সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল বাংলাদেশের রক্ষী বাহিনীকে পরোক্ষভাবে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বলেই মনে করেন, কারণ এই রক্ষী বাহিনী সর্বতোভাবে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই গঠন করা হয়েছিল। সাম্যবাদী দল অভিমত প্রকাশ করেন যে রক্ষী বাহিনী তৈরি করে তাদের সাথে যৌথভাবে ভারতীয় বাহিনীর সহযোগিতায় সরকার বিরোধী আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। মুজিব তার সরকারকে টিকিয়ে রাখার জন্যই রক্ষী বাহিনী তৈরি করার ভারতীয় প্রস্তাব মেনে নিয়েছে। সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল একটি জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে এবং একই সাথে গোপনে গণবাহিনী সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে। প্রধানত ঢাকা, রাজশাহী, নোয়াখালী, ময়মনসিংহ, ফরিদপুর জেলাতেই সাম্যবাদী দল তাদের ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয়। ফলে ওই জেলাগুলোতেই তাদের সরকার বিরোধী সংগ্রাম তীব্রতা লাভ করে। প্রগতিশীল এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী সরকার বিরোধী ভূমিকায় মূল্যবান অবদান রাখলেও দলীয় মতবিরোধ ও পার্থক্য নিয়ে দলগুলো একে অপরের প্রকাশ্যে সমালোচনা ও নিন্দা করতে থাকে। সাম্যবাদী দল সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসিপিএল এবং বিসিপি এর অবস্থানের তীব্র সমালোচনা করেন। বিসিপিএল এবং বিসিপি আওয়ামী লীগ সরকার ভারতের ওপর নির্ভরশীল বলে দাবি করলেও সাম্যবাদী দল এবং বক্তব্যের সমালোচনা করে বলে, আওয়ামী লীগ সরকার ভারতের পুতুল সরকার। তাকে ভারতের উপর নির্ভরশীল বলা মানেই হচ্ছে তাদের সপক্ষে বক্তব্য রাখা। সর্বহারা পার্টির সমালোচনা করে সাম্যবাদী দল বক্তব্য দেয়। সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে একটি হঠকারী গ্রুপ বলেই মনে করে। এই গ্রুপ আত্মম্ভর সিরাজ শিকদারের ভুল প্ররোচনায় পরিচালিত হচ্ছে। সর্বহারা পার্টি বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়ায় সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে তাত্ত্বিক দিক দিয়েও ভুল এবং দুর্বল বলে দাবি তোলে। সাম্যবাদী দলের তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা উত্তর বাংলাদেশে সমাজতন্ত্রের পক্ষ এবং বিপক্ষ শক্তিগুলোর দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব। দ্রষ্টব্য, সাম্যবাদী দলের প্রকাশিত 1973 সালের ফেব্রুয়ারি মাসের দলিল বর্তমান পরিস্থিতিতে পূর্ব বাংলার সাম্যবাদী দল 1973 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রবন্ধ এক ভুইফোর বিপ্লবী সম্পর্কে। একইভাবে জাসদ সম্পর্কে সাম্যবাদী দলের অভিমত ছিল, আওয়ামী লীগের মধ্য থেকে বেরিয়ে আসা তরুণ নেতাদের সমন্বয়ে ভারতই এই সংগঠন গড়ে তোলায় সাহায্য করে। মুজিব ও তার অনুগতদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যতেই ভারত জাসদ সংগঠনে মদত যোগায়। দ্রষ্টব্য, এপ্রিল-মে 1973 সালে গণশক্তিতে প্রকাশিত সম্পাদকীয় ইস্পাত কঠিন শ্রমিক শ্রেণীর পার্টিকে গড়ে তুলুন। জনযুদ্ধ ইপিসিপি এমএল এর মুখপাত্র হিসেবে সেই সময় আব্দুল হকের সম্পাদনায় বের হতো। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল থেকে বেশিরভাগ কর্মীকে বের করে এনে জনাব তোহা এবং শরদিন্দু দস্তিদার সাম্যবাদী দল গঠন করলেও জনাব আব্দুল হক পার্টির নাম পরিবর্তন না করার প্রশ্নে অটল থেকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এমএল বা ইপিসিপি এমএল নামে একটি গ্রুপের নেতৃত্ব দিতে থাকেন। এই গ্রুপটি বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে। স্বাধীনতা সংগ্রামকে ভারতীয় আগ্রাসন বলে ইপিসিপি এমএল আখ্যায়িত করে। জনযুদ্ধের মাধ্যমে আগ্রাসী শক্তির কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার লাইন গ্রহণ করে ইপিসিপি এমএল। এই দল তাদের নাম না বদলানোয় সরকারি নির্যাতনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। গ্রুপের বেশিরভাগ সদস্যই মারা যায় নতুবা কারাবন্দী হয়। জনাব আব্দুল হককে বন্দী অথবা হত্যা করার সরকারি সব প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, ইবিসিপি এমএল এবং সাম্যবাদী দলের মধ্যে তত্ত্বগতভাবে খুব একটা ব্যবধান দেখা যায় না।
তবে ইবিসিপিএমএল কৃষক ও সামন্তবাদের অবশেষের মধ্যে বিরাজমান দ্বন্দ্বকে বেশি প্রাধান্য দেয়। এই দল ভারতের বিপ্লবীদের সাথে একত্রিতভাবে বিশেষ করে নকশালিদের সাথে সম্পর্ক রেখে বিপ্লব এগিয়ে নেবার ঘোষণা ব্যক্ত করে। কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রায় বিপ্লব সব দলগুলোর কাছে নকশাল আন্দোলন একটি চরমপন্থী হঠকারিতা বলেই গৃহীত হয়। নকশালীদের দলগুলো বিশ্বাস করতে রাজি ছিল না। আত্রাই, রাজশাহী, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি অঞ্চলে ইবিসিপিএমএল বিশেষভাবে তৎপরতা চালায়। প্রগতিশীল বা বামপন্থী তৎকালীন প্রায় সবগুলো দলই একমত প্রকাশ করে যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের বিপ্লব 1971 সালে অসমাপ্ত থেকে যায়। মুজিব সরকার বাংলাদেশের উপর রুশ ভারতের আধিপত্য কায়েমে সহযোগিতা করে। মুজিব সরকার মূলত ভারতের একটি পুতুল সরকার। উপরের পর্যালোচনা থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে ওঠে, স্বাধীনতা উত্তরকালে প্রবীণ নেতৃত্বের চেয়ে নবীনরাই সংগ্রামে অভূতপূর্ব গতিশীলতার সৃষ্টি করে। তারা যখন জনসমর্থন পেয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, তখন পুরনো নেতৃত্ব তাত্ত্বিক কচকচানি নিয়েই ব্যস্ত থেকে নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করে গণবিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের দেউলিয়াপনা, নেতৃত্বের লোভ, ভাববাদী তাত্ত্বিক চর্চা, সন্দেহ প্রবণতা, একে অপরের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণে স্বাধীনতা সংগ্রামে তারা উল্লেখযোগ্য বা আশানুরূপ অবদান রাখতে ব্যর্থ হন। ফলে ক্রমশ তারা জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নবীন প্রজন্ম তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। নেতাদের অনেকের ব্যক্তিগত ত্যাগ স্বীকারের উজ্জ্বল দৃষ্টান্ত থাকলেও এটাই বাস্তব সত্য হিসেবে প্রতিষ্ঠিত। তাদের ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি, সেটাও আজ প্রমাণিত। অতীতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সত্যিকারের মুক্তির জন্য পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেছে, তখন নেতাদের ভ্রান্ত ও নেতিবাচক ভূমিকার ফলেই ঈপ্সিত লক্ষ্য জনগণ অর্জন করতে ব্যর্থ হয়েছে। জনগণ সর্বদা চলেছে আগে আর নেতারা চলেছে পেছনে। আমাদের দেশের জনগণের সংগ্রামের ঐতিহ্য এটাই বড় সত্য। লজ্জাকর হলেও এই সত্যকে খণ্ডাবার উপায় নেই। সত্যকে মিথ্যা করার প্রচেষ্টা থেকেছে সর্বকালে, কিন্তু সত্যকে মেনে নিয়ে এগুলোকেই আশানুরূপ ফল পাওয়া যায়। মিথ্যার আবর্তে পাওয়া যায় শুধু বঞ্চনা ও প্রতারণা। ব্যর্থতার আবর্তে ঘুরপাক খেতে না চাইলে নতুন প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে হবে ভবিষ্যৎ পানে। তারুণ্যের উদ্দাম ও প্রগতিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রবীণরা নবীনদের পথ থেকে সরে দাঁড়ালেই অক্ষুণ্ণ থাকবে তাদের সম্মান। আর যদি তারা স্বার্থপরের মতো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন, তবে তারুণ্যের প্লাবনের দুর্বার স্রোত তাদের টেনে নিয়ে ফেলবে ইতিহাসের আস্তাকুঁড়ে। সময়কে হাতের মুঠোয় পুরে রাখার ব্যর্থ প্রচেষ্টা না করে সময়ের দাবিকে মেনে নেওয়াটাই হবে নেতাদের জন্য কল্যাণকর। আওয়ামী বাকশালী স্বৈরতন্ত্রের বিরোধিতা করছেন সচেতন মুক্তিযোদ্ধারা। সদ্যমুক্ত বাংলাদেশের সর্বত্র প্রতিটি মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিল অন্যায়, জুলুম, অত্যাচার এবং লুটপাটের বিরোধিতার সংগ্রামে উজ্জ্বল প্রতীক। তারা লড়েছেন বিভিন্ন অবস্থান থেকে। কেউ তাদের নিজস্ব এলাকায় জনগণের প্রতিরোধ গড়ে তোলায় নেতৃত্ব দিয়েছেন, কেউ সংগ্রাম করেছেন রাজনৈতিক বিরোধী দলের ছত্রছায়ায়, কেউ বা লড়েছেন সেনাবাহিনীর সদস্য হিসেবে। তাদের এই বহুমুখী ধারার চেতনাকে সাংগঠনিক রূপ দেবার প্রচেষ্টা না থাকায় প্রতিরোধ দানা বেঁধে উঠতে পারেনি। যারা রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন, দলীয় গণ্ডির মাঝেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। অথচ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তাদের মাঝে যে দেশপ্রেম, জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ কর্মপ্রেরণার সৃষ্টি হয়েছিল, তাকে সুষ্ঠু নেতৃত্বের অধীনে সুসংহত করতে পারলে বাংলাদেশের বর্তমান অনেক সংকটের অবসান হতো, সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেশ স্বাধীন হওয়ার পর যদিও তৎকালীন সরকার তাদের একটি ক্ষুদ্র অংশকে বাড়তি সুবিধাদি দিয়ে হাত করার চেষ্টা করেছিলেন, তবুও সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা তাদের সততা, দেশপ্রেম সামান্য প্রলোভনে কারো কাছে বিক্রি করে দেননি। তারা যে আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে যান বাজি রেখে একদিন দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন আজও বেশিরভাগ মুক্তিযোদ্ধার বুকে তুষের আগুনের মতোই জ্বলছে। দেশের মঙ্গলের জন্য সুযোগ পেলে আজও তারা বিশেষ অবদান রাখতে উদ্গ্রীব। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবার জনগণের সাথে সংঘবদ্ধ হয়ে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তারা। স্বাধীনতার মতো সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারেন স্বার্থপর জাতীয় বেঈমানদের পরাজিত করে গড়ে তুলতে পারেন সত্যিকারের সোনার বাংলাদেশ। জাতিকে ফিরিয়ে দিতে পারেন তাদের হারানো মর্যাদা ও গৌরব। কারা এই মুক্তিযোদ্ধা? কী ছিল তাদের স্বপ্ন?
কি হলো তাদের পরিণাম? তাদের বিরুদ্ধে কি চক্রান্ত করা হয়েছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে? এই সমস্ত প্রশ্নের জবাব পাঠকদের কাছে তুলে ধরবার জন্য মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কিছুটা বিস্তারিত আলোচনা করা হলো। 1971 সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল তারা সবাই ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া জনগণের সন্তান। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশায় নিয়োজিত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তর ছেলেমেয়েরাই সেদিন দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে যোগ দেয়। এর পেছনে তাদের কোনো হীন স্বার্থ ছিল না, ছিল একটি মাত্র স্বপ্ন, হানাদারদের কবল থেকে দেশকে স্বাধীন করে প্রতিষ্ঠিত করতে হবে শোষণহীন আত্মমর্যাদাশীল বাংলাদেশ। তাদের এই গভীর দেশপ্রেমী ছিল তাদের ত্যাগের উৎস। 1971 সালের মুক্তিযুদ্ধ তাদের সেই নিঃস্বার্থ ত্যাগ ও প্রচণ্ড সাহসের ইতিহাস। তাদের সেই বীরত্ব ও ত্যাগের ফলেই স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের ও মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলো না স্বাধীন বাংলাদেশে। অথচ তখনকার নেতৃত্ব যদি তাদের বিশ্বাস করে তাদের দুর্বার কর্মক্ষমতা ও আত্মত্যাগের অঙ্গীকারকে সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজে লাগাতে চাইতেন, তবে তারা নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। কিন্তু তেমনটি হয়নি। তখনকার সরকার যে শুধু মুক্তিযোদ্ধাদের অবিশ্বাসী করেছিলেন তা নয়, তাদের উপর চালানো হয় নির্যাতনের স্টিম রোলার। একটি সশস্ত্র সংগ্রামের বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ। নবচেতনায় জন্ম নিল একটি জাতি, কিন্তু মাত্র স্বল্প সময়ের ব্যবধানে জাতির ভাগ্যে নেমে এলো চরম বিপর্যয়। দারিদ্র্য, হতাশা, নৈরাজ্য, নীতিহীনতা, আদর্শের পরাজয় এবং মুক্তির সংগ্রামের প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ওপর অবজ্ঞা এবং লাঞ্ছনা। পৃথিবীর ইতিহাসে মুক্তিকামী মানুষের ত্যাগ, তিতিক্ষা ও রক্তদানের প্রতি এমন অবমাননা এবং অসম্মান বোধ হয় অন্য কোথাও দেখানো হয়নি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের সর্বস্তরের জনগণ যুদ্ধ করল, তবু ঘৃণ্য অতীতই আবার ফিরে এলো। মানুষের কাম্য জীবন ও সমাজ ব্যবস্থা কায়েম হলো না। জাতীয় পর্যায়ে বেইমান ও শোষকদের দলই ক্রমেই দেশের কর্ণধার হয়ে বসল। মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকেই বলা হয় মুক্তিযোদ্ধা। মুক্তি বলতে শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা বোঝায় না। মুক্তি বলতে বোঝায় সেই সমাজ যেখানে প্রতিটি মানুষ তার সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, আপন গর্বে দাস বা ভিক্ষুকের মতো নয়। মানুষ তখনই প্রকৃত অর্থে মুক্ত হয় যখন সে তার মেধা, প্রতিভা এবং কর্মক্ষমতাকে প্রকাশের সমান অধিকার লাভ করে, সুযোগ পায় তার নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের এবং নিজ প্রজ্ঞা ও দক্ষতা কাজে লাগিয়ে তার ভাগ্যের উন্নতি করার। আর্থিক ও সামাজিক অধিকারের বৈষম্য থাকলে মানুষ মুক্ত বলে বিবেচিত হতে পারে না। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, দুবেলা ভাত পায় না, সে দেশের মানুষ মুক্ত কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এই ধরনের উচ্চবাচ্য করা পরিহাস ছাড়া আর কিছুই নয়। অনেকেই বলেন ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি বলি, ভারতীয় বাহিনী কেন, তার সাথে রাশিয়ার সশস্ত্র বাহিনীও যদি যোগ দিত তাহলেও ৭১-এর যুদ্ধে তাদের পক্ষে পাকিস্তানকে পরাজিত করা সম্ভব হতো না। কারণ জয় পরাজয় নির্ভর করে জনগণের সমর্থনের উপর। অল্প কিছু লোক এবং গোষ্ঠী ব্যতীত পূর্ব পাকিস্তানের সমগ্র জনসাধারণ মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়। কিন্তু এই জনগণকেই তাদের প্রাপ্য মর্যাদা দেয়নি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সরকার। মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করার হুকুম মোতাবেক সমস্ত অস্ত্র জমা নেবার পর ২-৩ দিনের নোটিশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে ৫০ টাকা করে পথ খরচা দিয়ে খোদা হাফেজ জানায় আওয়ামী লীগ সরকার। সরকার অঙ্গীকার করল মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই সার্টিফিকেট পাবে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করবে সরকার। পরবর্তীকালে এই সার্টিফিকেট সেক্টর কমান্ডারদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ না করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও নেতাদের মধ্যে বিলি করা হয় তাদের পছন্দের লোকদের মাঝে। যদিও এদের অধিকাংশের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। যুদ্ধ অপরাধী এবং দালালদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মাফ করে দেয় আওয়ামী লীগ সরকার। ফলে অনেক রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্যরা নির্ভয়ে বুক ফুলিয়ে সার্টিফিকেট দেখিয়ে মুক্তিযোদ্ধা বলে ঘুরে বেড়াতে থাকে সমাজের সর্বত্র। দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী সরকার ক্ষমা করেছিল মহত্বের কারণে নয়, বরং অভিন্ন শ্রেণী স্বার্থে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের মদদ হাসিল করে
নিজেদের হাত শক্তিশালী করতে। যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় 2 লাখ, কিন্তু 12 থেকে 20 লাখ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে, অর্থাৎ প্রতি ডজন মুক্তিযোদ্ধাদের মাঝে 11 জনই ভুয়া। অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং স্বাধীনতা বিরোধী দালাল চক্রকে পুনর্বাসিত করার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য কৃতিত্ব ও স্বীকৃতি পাবার আগেই হারিয়ে যায়। যুদ্ধ শেষ হবার পরপরই মুক্তিযোদ্ধাদের হাত থেকে হাতিয়ার নিয়ে নিলেও সরকার যুদ্ধকালীন সময়ে ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল তাদের নিরস্ত্র করা থেকে বিরত থাকে। উপরন্তু আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ওই বাহিনীর সদস্যরা স্বাধীনতার পর মুহূর্ত থেকে লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হত্যা, লাইসেন্স পারমিটবাজিতে মেতে ওঠে। ভারতীয় মারোয়ারিদের সাথে হাত মিলিয়ে চোরাচালানেও তারাই লিপ্ত হয়। কালোবাজারি এবং মজুতদারিদের এরাই প্রোটেকশন দিয়ে রাখে। পরিত্যক্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে দলীয় লুটপাট ও করা হয় এই বিশেষ বাহিনীর যোগসাজশে। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের সহযোগিতায় যারা সর্বপ্রকার অসামাজিক কাজ ও লুটপাট করেছিল তাদের পাপের বোঝা প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজও টানতে হচ্ছে। অসংখ্য মুক্তিযোদ্ধাকে বিনা কারণে প্রাণ দিতে হয়েছে স্বাধীন বাংলাদেশে। অনেক মুক্তিযোদ্ধাকে এখনও বিনা বিচারে কারাবন্দী হয়ে থাকতে হচ্ছে। সরকারের ক্ষমাপ্রাপ্ত লেলিয়ে দেয়া দালালরা ছাড়া পাওয়ার পর মুক্তিযোদ্ধাদের পেছনে লাগে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। দালালরা সবাই ছিল যার যার নিজ এলাকার প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় প্রশাসন, থানা ইত্যাদির উপর এদের প্রভাব ছিল অসীম। স্বাধীন দেশে নতুন সরকার প্রশাসনিক কাঠামোর কোনো পরিবর্তন না করায় তাদের প্রভাবেও কোনো তারতম্য ঘটেনি। ফলে মুক্তিযোদ্ধাদের জীবন হয়ে ওঠে সঙ্গীন ও দুর্বিষহ। পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায় জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সমস্ত দেশ এবং জাতি স্বাধীন হয়েছে ওই সমস্ত সদ্য স্বাধীন দেশে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধারাই অগ্রণী ভূমিকায় থেকেছেন। নীতি নির্ধারণ করা থেকে নীতি বাস্তবায়ন করার প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রেখেছেন, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু আমাদের বেলায় হলো ঠিক তার বিপরীত। যে চেতনা ও সংকল্প একটা মুক্তিযুদ্ধের সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলতে আমাদের ক্ষেত্রে তার অভাব ছিল গোড়া থেকেই। যুদ্ধের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। যুদ্ধটা ছিল আমাদের উপর আরোপিত। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাক বাহিনীর আচমকা আক্রমণের আগ পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলগুলো এবং নেতারা সবাই রাজনৈতিক সমাধানের রাস্তায় খুঁজে পাবার চেষ্টা করেছিলেন। এর ফলে যে কোনো মুক্তিযুদ্ধ সংগঠনের জন্য অতি প্রয়োজনীয় শর্তাবলী যথা সশস্ত্র সংগ্রামের জন্য উপযুক্ত নীতি আদর্শ, সংগঠন, সামরিক প্রস্তুতি এবং বিচক্ষণ নেতৃত্ব এর প্রায় সবকটিই ছিল অনুপস্থিত। ফলে যে নেতার নামে সংগ্রাম তিনি শুরুতেই ধরা দেন শত্রুর হাতে, আর তার সহযোগীরা নিরস্ত্র জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে আশ্রয় নেয় প্রতিবেশী রাষ্ট্রে। প্রথমে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে উঠেছিল সেটা ছিল প্রধানত আত্মরক্ষার তাগিদে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। তবে যারা এই ধরনের প্রতিরোধ গড়ে তোলে তাদের সাহস ও সংকল্প ছিল অকৃত্রিম। কিন্তু যুদ্ধটা যে আকস্মিক ছিল এবং সমগ্র জাতিকে যে আকস্মিক ঘটনার সঙ্গে পর্যায়ক্রমে জড়িত হয়ে পড়তে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। সূত্রহীন এই আকস্মিকতার একটা মহান যুদ্ধকে সার্বিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নেবার জন্য যে রাজনৈতিক আদর্শের প্রয়োজন সেই আদর্শ গড়ে ওঠার সুযোগ আমরা পাইনি। যুদ্ধের নেতৃত্ব যারা কবজা করে নেয় তাদেরও এটা কাম্য ছিল না। দেশের আপামর জনসাধারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়নের বিরোধিতা করার জন্যই আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু জনগণের সে আশা পূরণ করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না, কারণ সেটা হতো তাদের শ্রেণীর স্বার্থের পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা প্রতারণার শিকারে পরিণত হয় মূলত এ কারণেই। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যুদ্ধে সহায়তা করেছেন তারা লক্ষ্যহীন ছিলেন না। মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের বিপুল অংশই ছিলেন অরাজনৈতিক ব্যক্তি। নিঃস্বার্থ দেশপ্রেম, মা বোন ও দেশবাসীর লাঞ্ছনার প্রতিশোধের আকাঙ্ক্ষাই তাদের উদ্বুদ্ধ করেছিল যুদ্ধে যোগ দিতে। অবশ্য আত্মরক্ষার তাগিদেও অনেকে যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলেন, তবে বেশিরভাগ লোকই স্বেচ্ছায় আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়েই এগিয়ে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কিশোর যুবক বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যুদ্ধ করে বিভিন্ন সেক্টরে। অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের
দোসররা তাদের কর্মীদের নিয়ে ভারতের সহায়তায় নিজেদের নিজস্ব বাহিনী গঠন করে তাদের যুদ্ধক্ষেত্রে না পাঠিয়ে তাদের অতি সযত্নে সংরক্ষিত করে রাখে স্বাধীনতা উত্তরকালে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। প্রকৃতপক্ষে ৯ মাসের আগাগোড়া যারা যুদ্ধ করেছে তাদের অধিকাংশই ছিল অরাজনৈতিক সাধারণ ঘরের ছেলে মেয়ে। তারা ছিল সরল মনা, তাই যুদ্ধ শেষে বিনা দ্বিধায় তারা তাদের অস্ত্র জমা দিয়ে দেয়। স্বাধীন বাংলাদেশে অস্ত্রের দাপট, পারমিটবাজি, লুটতরাজ, হাইজ্যাক, গুম, খুন, ধর্ষণ ও অন্যান্য দুষ্কর্মের এসব নিবেদিত প্রাণ ত্যাগী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল খুবই সামান্য। রাজনৈতিক চেতনার অভাবে শক্তি থাকা সত্ত্বেও এরা সংগঠিত হতে পারেননি। বাংলাদেশের বিশাল জনসমুদ্র থেকে এসে তারা আবার জনসমুদ্রেই মিশে যান। সদ্য স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে সুষম অর্থ সামাজিক ব্যবস্থা কায়েম করার মতো শক্তি তাদের ছিল। এটা আজ করতে পেরেই আওয়ামী লীগ সরকার শঙ্কিত হয়ে পড়ে এবং দেশে ফিরে প্রথমেই মুক্তিযোদ্ধাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। একই সাথে সুখী ভবিষ্যতের কথা বলে তাদেরকে ভাওতা দেয়। এভাবেই মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সমাজে সসম্মানে পুনর্বাসনের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় ইস্কাডন লেডিস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠিত হয়। এই সংসদের আহ্বানে দ্রুত দেশের প্রতিটি থানায় এবং ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন গড়ে ওঠে। ১৫ সেপ্টেম্বর ১৯৭২ সালে এই সংগঠনের প্রথম কাউন্সিল অধিবেশন হয় এবং ওই অধিবেশনে একটি গণতন্ত্র এবং জাতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। এই কমিটির লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশের তৎকালীন গণবিরোধী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বৈরী মনোভাবাপন্ন সরকার এবং ধোঁকাবাজির রাজনীতির হাতছানি মারাত্মক অন্তরায় হয়ে দাঁড়ায়। সরকারের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে কয়েকজন কাউন্সিল সদস্য সরকারি প্ররোচনায় সংসদের গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে সংসদকে আওয়ামী লীগ সরকারের লেজুরে পরিণত করার উদ্যোগ নেন। জাতীয় নির্বাহী পরিষদের আয়ুষ্কাল শেষ হওয়া সত্ত্বেও নতুন নির্বাচনের বিধানকে আমলে না নিয়ে ১৯৭৫ সালের ২৮ ফেব্রুয়ারি ওই চক্র এক কোরাম সভায় গঠনতন্ত্রকে উপেক্ষা করে বৈধ জাতীয় নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি গঠন করেন। এই কমিটি পরে ১৯৭৫ সালের মার্চ মাসের এক সভায় জনধিকৃত বাকশালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যোগদানের কথা ঘোষণা করেন। সংসদের আদর্শ জলাঞ্জলি দিয়ে সংসদের গঠনতন্ত্রের অবমাননার দায়ে জনাব নাঈম জাহাঙ্গীর ও কয়েকজন মুক্তিযোদ্ধা ৭৫-এর মার্চ মাসেই ঢাকা মুনসেফ কোর্টে ওই অবৈধ পরিষদ গঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অসীম সাহসিকতার পরিচয় দেন। কোর্ট ইনজাকশন জারি করে অবৈধ পরিষদের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ বন্ধ করে দেয়। ফলে সংসদ বাকশালের রাহুগ্রাস থেকে সাময়িকভাবে বেঁচে যায়। ইনজাকশন জারি করলেও কোর্ট সরকারের রোষ এড়াবার জন্য তাৎক্ষণিকভাবে মামলার রায় প্রদান স্থগিত রাখে। ৭৫-এর বৈপ্লবিক পরিবর্তনের পর পরিবর্তনকারী নেতৃত্বকে জনাব মাহফুজুর রহমান মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন সহসভাপতি দেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে অকুণ্ঠ সমর্থন জানান। বিপ্লবীদের উদ্যোগে মুক্তিযোদ্ধারা আবার নতুন উদ্যমে সংসদকে পুনর্গঠন করার কাজ শুরু করেন। সেপ্টেম্বরের কোর্ট সেই মামলার রায় নিরঙ্কুশভাবে বাদীপক্ষের সপক্ষে দান করে। গঠনতন্ত্র অবমাননাকারীরা পরাস্ত হয়। দেশের ঐতিহাসিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর ঢাকায় পুরনো বৈধ জাতীয় নির্বাহী পরিষদের এক পূর্ণাঙ্গ সভা লেখকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভার বিবরণী লিখতে গিয়ে জনাব নাঈম জাহাঙ্গীর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি অ্যাডহক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তার প্রতিবেদন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সংক্ষিপ্ত ইতিহাসে লেখেন ৭৫-এর ১৫ই আগস্ট সেনাবাহিনী সরকারের উৎখাত করে। জনাব মাহফুজুর রহমান তৎকালীন সহসভাপতি এবং আহ্বায়ক দেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে সেনাবাহিনীকে অকুণ্ঠ সমর্থন জানান। আমরা উদ্যোগী হয়ে উঠি সংসদকে পুনর্গঠিত করতে। কোর্ট সেপ্টেম্বরে নিরঙ্কুশভাবে আমাদের পক্ষে রায় দেয়। গণতন্ত্র অবমাননার অভিযোগে ওরা অভিযুক্ত হয়। ১৫ই আগস্টে দেশের ঐতিহাসিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। এই উদ্দেশ্যে ৪ অক্টোবর ঢাকায় পূর্বতন বৈধ জাতীয় নির্বাহী পরিষদের এক পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত ২.৫ বৎসরেরও অধিক সময়ের কুকীর্তি ও ধোঁকাবাজির বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেন। অবৈধ পরিষদের ১২০ জন সাংসদের প্রাথমিক সদস্যপদ বাতিল করার আহ্বান জানিয়ে অবৈধ পরিষদের বিরুদ্ধে জনাব মাহফুজুর রহমান এক অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন।
তার এই প্রস্তাব উপস্থিত সকল সদস্যের একচেটিয়া সমর্থনে পাশ হয়। ওই একই সভায় অন্তর্বর্তীকালীন সময়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য সংসদের গণতন্ত্র মোতাবেক 11 জন সদস্য বিশিষ্ট একটি জাতীয় নির্বাহী পরিষদ অ্যাডহক নির্বাচিত করা হয়। জাতীয় নির্বাহী পরিষদ অ্যাডহক কার্যভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশি মুক্তিযোদ্ধা সংসদের আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করে। 1. প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে সরকারি গেজেটে তালিকা প্রকাশ করা। 2. স্বাধীনতা যুদ্ধে আহত পঙ্গু যোদ্ধাদের নামের তালিকা প্রণয়ন করা এবং প্রয়োজন বোধে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করা। 3. স্বাধীনতা যুদ্ধে প্রকৃত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রস্তুত করা। 4. দেশের বিভিন্ন জেলে আটককৃত মুক্তিযোদ্ধাদের এবং হুলিয়া বা গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রণয়ন করে যথাযথ যাচাইয়ের মাধ্যমে নির্দোষ মুক্তিযোদ্ধাদের মুক্তি এবং হুলিয়া বা গ্রেফতারি পরোয়ানা উঠিয়ে নেবার ব্যবস্থা করা। 5. পঙ্গু ও বেকার মুক্তিযোদ্ধাদের স্বীয় যোগ্যতা অনুসারে সমাজের সসম্মানে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, শহীদ পরিবারের পুনর্বাসনের নিশ্চয়তা বিধান করা। 6. স্বাধীনতার কৃতি সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের বিশেষ জাতীয় মানের পদক প্রদানের ব্যবস্থা করা। 7. মুক্তিযুদ্ধের যাবতীয় তথ্যাবলী, স্মৃতিচিহ্ন, মুক্তিযোদ্ধাদের তালিকা জাতীয় জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা। জনাব ফতে আলী চৌধুরী তার লেখা মুক্তিযোদ্ধা প্রসঙ্গে প্রবন্ধে লেখেন, 9 মাস জীবনপণ যুদ্ধের পর যখন একজন যোদ্ধা চারিদিকে তাকালো, দেখল 9 মাসের স্বপ্নের সঙ্গে মিলছে না। সবাই নিজের পদ নিয়ে ব্যস্ত, দেশপ্রেমের প্রতিযোগিতা চলছে, পদ নির্ধারিত হচ্ছে। আর একজন যোদ্ধার জন্য লিখিত প্রথম সরকারি ঘোষণা, তোমার অস্ত্র জমা দাও। অস্ত্র জমা যে না দেবে সে দেশের শত্রু। দেশের মাটিতে তখন রয়েছে বিদেশি সৈন্য। বিদেশি সৈনিকদের তত্ত্বাবধানে অস্ত্র জমা নেওয়া হলো। বিদেশি মোটরবহর দেশি সহযোগীদের সহায়তায় সীমান্ত পার করল এদেশের সম্পদ। নারায়ণগঞ্জ রোডে সম্পদ হরণকারী বহরের ওপর আক্রমণ চালায় কয়েকজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। প্রতিরোধ গড়ে উঠেছিল দেশের অন্যান্য জায়গাতেও। পরে তাদের বলা হয় উস্কানিদাতা। দেশমাতৃকার জন্য আত্ম উৎসর্গকারী বীর সন্তানদের অস্ত্রহীন করে ওরা নিয়ে গেছে যা নেওয়া সম্ভব। আর তৈরি করে রেখে গিয়েছিল কিছু প্রাইভেট বাহিনী, যারা খোলাখুলিভাবে অস্ত্র নিয়ে ঘুরত, লুটতরাজ করত, কারো কিছু বলার ছিল না। তারা ধর্ষণ করে ছাড়া পেত, ব্যাংক ডাকাতি করে ছাড়া পেত। মুক্তিযোদ্ধাদের জন্য চাকরির 30% নির্ধারণ করে জনগণের বৃহৎ অংশ থেকে তাদের বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হলো। বিভিন্ন ক্ষেত্রে এমনকি সামরিক বাহিনীতেও একইভাবে দেয়া হলো 2 বছরের সিনিয়রিটি। উদ্দেশ্য সরকারি কাঠামোর বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করে জাতিকে দুর্বল করে তোলা। যুদ্ধ শেষে দালালরা যোগ দেয় ক্ষমতাসীন দলের সঙ্গে। অনেক মুক্তিযোদ্ধাকে পালিয়ে বেড়াতে হচ্ছে আজও, অথবা রয়েছে জেলে বন্দী। 1975 সালের 15ই আগস্ট ঐতিহাসিক পট পরিবর্তন সম্পর্কে তিনি লেখেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। জনগণ এক শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্ত হয়েছে, কিন্তু চক্রান্ত অব্যাহত রয়েছে। বারবার আমাদের সীমান্তের ঘাঁটিগুলোতে আঘাত হানছে বিদেশি সৈন্যরা। দেশের ভেতর পাঠানো হচ্ছে সশস্ত্র অনুপ্রবেশকারীদের। দেশের অভ্যন্তরে ঢুকে তারা নাশকতামূলক কাজে লিপ্ত হচ্ছে। আমাদের সেনাবাহিনীর বীর জওয়ানরা শত্রুর প্রতিটি হামলাকে পর্যদস্ত করে দিচ্ছেন। তারা আমাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার মহান দায়িত্ব পালন করে চলেছেন গভীর দেশপ্রেম ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে। 71-এর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের দেশ ও জাতির এই সংকট মুহূর্তে সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে। 3.5 বছরের বঞ্চনা, শোষণ ও হতাশার দিনগুলোকে চিরদিনের মতো কবর দেওয়ার জন্য গড়ে তুলতে হবে দুর্বার জাতীয় ঐক্য ও জাতীয় প্রতিরোধ। সংগ্রাম করতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। বর্তমান আর্থসামাজিক কাঠামোকে বজায় রেখে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণ সম্ভব নয়। মুক্তিযোদ্ধাদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নও সম্ভব নয়। এখনও প্রতিনিয়ত শোষক আর শোষিতদের ব্যবধান রয়েছে। সমস্ত দেশে লুটপাট করে যাচ্ছে অল্প কিছু মাস্তান, টাউট, ফরিয়া এবং ক্ষমতাসীন শোষক শ্রেণী। অন্যদিকে মেহনতি সাধারণ জনগণ দিন দিন দুর্ভোগের অতলে তলিয়ে যাচ্ছে। দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবন। ঐতিহাসিকভাবেই মুক্তিযোদ্ধাদের আজ রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, কারণ যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে তারা একদিন অস্ত্র ধরেছিল তার সাথে রাজনীতি জড়িত। রাজনৈতিক কারণেই স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ। সাদামাটাভাবে বলতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁচার সংগ্রাম, সামাজিক অধিকার, জীবিকার প্রশ্ন, অর্থনৈতিক মুক্তি, ব্যক্তি হিসেবে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি তার দায়িত্ব, এ সমস্ত কিছুর হিসাব নিকাশই রাজনীতি। তাই জন্মের পর থেকে প্রতিটি মানুষই রাজনৈতিক চেতনায় পরিচালিত। এই অবস্থায় নিজেকে অরাজনৈতিক বলে দাবি করা নিজেকে অজান্তে প্রেরণা করারই শামিল।
মানুষ সামাজিক জীব, সামাজিক চিন্তা চেতনা তাকে অবশ্যই করতে হয় এবং রাজনীতিকে বাদ দিয়ে সমাজ সম্পর্কে কোনো চিন্তা চেতনাই ফলপ্রসূ নয়। দেশপ্রেমিক সচেতন মুক্তিযোদ্ধাদের আজ দেশ ও দেশবাসীর শত্রু মিত্রকে চিনতে হবে। অধিকার হারা বঞ্চিত সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে যেতে হবে অসমাপ্ত মুক্তিযুদ্ধের স্বপ্ন সমাজ পরিবর্তনের লক্ষ্যে। ৭১-এর মতো এই সংগ্রামেও জিতবে জনগণ। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ সে বিজয়কে ত্বরান্বিত করবে। নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম, চারিত্রিক দৃঢ়তা, সততা, কর্ম উদ্যম, প্রজ্ঞাকে যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিলেন শেখ মুজিব। তাদের শক্তি ও উদ্যমকে দেশ পুনর্গঠনের কাজে না লাগিয়ে দেশের অপূরণীয় ক্ষতি সাধন করেন তিনি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ভারত তোষণ নীতি, ২৫ বছর মেয়াদের মৈত্রী চুক্তির নামে দাসখত লিখে দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা, আওয়ামী লীগ নেতা পাতি নেতাদের দুর্নীতি, অবাধ চোরাচালান, রক্ষী বাহিনী, লাল বাহিনী, স্বেচ্ছাসেবক প্রভৃতি বিভিন্ন বাহিনীর অত্যাচার, নিপীড়ন, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্রের নামে জাতীয়করণ নীতির ফলে সৃষ্ট চরম নৈরাজ্য, জনগণের জানমালের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিপ্রেক্ষিতে জনগণের বৃহৎ অংশ যখন সরকার বিরোধী আন্দোলনে সোচ্চার হয়ে ওঠে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ সরকারের দুঃশাসনের হাতিয়ার না হয়ে জনগণের সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। কেন এই ব্যতিক্রম? এই প্রশ্নের জবাব পেতে হলে আধুনিক কালে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে সামরিক বাহিনীর গঠন প্রক্রিয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর গঠন প্রক্রিয়ার মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে তার বিশ্লেষণ প্রয়োজন। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা মহাদেশের প্রায় সব দেশেই ঔপনিবেশিক শক্তিগুলো অস্ত্রবলে দখল করে নেয়। দখল করে নেবার পর ঔপনিবেশিক প্রভুরা প্রতিটি দেশে জাতীয় শোষক শ্রেণীর যোগসাজশে গড়ে তোলে দুটো প্রশাসনিক হাতিয়ার, সেনাবাহিনী এবং আমলাতন্ত্র। নিজেদেরকে জনগণের প্রত্যক্ষ শোষক হিসেবে প্রতিপন্ন না করার এক অপূর্ব ব্যবস্থা, কাটা দিয়ে কাটা তোলার এই কৌশল গ্রহণ করে জাতীয় শোষক শ্রেণীকে যৎসামান্য সুখ সুবিধা দিয়ে জাতীয় সম্পদের সিংহভাগ তারা নিয়ে যায় নিজেদের দেশে। জাতীয় শোষক শ্রেণীকে বশীভূত করা তাদের বিদেশি ধ্যান ধারণা ও সংস্কৃতি প্রতি তাদের আকৃষ্ট করতে সমর্থ হয় ঔপনিবেশিক প্রভুরা, প্রগতি ও মানবতাবাদের ধূম্রজাল সৃষ্টি করে। বিজাতীয় শোষণের বিরুদ্ধে ক্রমান্বয়ে ক্ষোভ পুঞ্জীবিত হতে থাকে জনগণের মাঝে। তারা মনে করে বিদেশি শাসনের নাগপাশ থেকে মুক্ত হলেই তাদের দাসত্ব ঘুচে যাবে, দেশের উন্নতি হবে এবং জীবনের মান উন্নয়ন করা সম্ভব হবে। তারই ফলে শুরু হয় জাতীয় মুক্তি সংগ্রাম। সংগ্রামের প্রচণ্ডতার মুখে এক পর্যায়ে প্রত্যক্ষ শোষণ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়লে ঔপনিবেশিক শাসকরা পরোক্ষ শোষণের বন্দোবস্ত করে। জাতীয় উচ্চবিত্ত ও তাদের দোসরদের নেতৃত্বে স্বাধীনতা দান করে প্রতিটি দেশের ওপর পরোক্ষভাবে তাদের শোষণ কায়েম রাখে। বিদেশি প্রভুদের জায়গায় নতুন দেশীয় প্রভুরা ক্ষমতায় আসীন হয়ে তাদের প্রভুদের শিক্ষা অনুযায়ী এবং প্রভুদের প্রতিষ্ঠিত সামরিক বাহিনী, শাসন ব্যবস্থা ও আমলাতন্ত্রকে অটুট রেখে নিজেদের স্বার্থে জনগণের বিরুদ্ধে তাদের প্রয়োজন মতো ব্যবহার করতে থাকে। জাতীয় শোষক শ্রেণীর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুরু হয় জাতীয় শোষণ ও শাসন। ফলে স্বাধীনতা প্রাপ্তির পরও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, দেশগুলো আরও দরিদ্র হয়ে পড়ে। ঐতিহাসিক সূত্রে অর্থনৈতিকভাবে জরাজীর্ণ এ সমস্ত দেশগুলোর শাসনভার যারা গ্রহণ করে তাদের অযোগ্য, প্রশাসন চালানোর অনভিজ্ঞতা, লোভ লালসা, কোন্দল এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পালাক্রমে ক্ষমতা হাতবদল হতে থাকে সামরিক, বেসামরিক, আমলা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারা গঠিত দলগুলোর মধ্যে। এই মেরিগো রাউন্ডের গোলকধাঁধায় আজও তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশ ঘুরপাক খাচ্ছে। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর বেসামরিক রাজনৈতিক নেতারাই ক্ষমতায় থাকুক, তাদের শিকড় এই শ্রেণীতে। তাই তাদের মধ্যে থাকে এক অটুট বন্ধন। তাদের মধ্যে ক্ষমতার লড়াইকে রাজনৈতিক সংগ্রাম হিসেবে জাহির করার প্রচেষ্টা এক প্রহসন মাত্র, জনগণকে বোকা বানানোর আরও একটি কায়দা। তাদের মধ্যকার দ্বন্দ্ব যতই তীব্র হোক না কেন, জনগণের বিরুদ্ধে নিজেদের কায়েমি স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেদের বিবাদ ভুলে সব এক হয়ে যায়। এর ফলেই সম্ভব হয় সমঝোতার মাধ্যমে লোক দেখানো গণতন্ত্রের খেলা, দলবদলের ভেলকিবাজি। এই উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধের অস্বাভাবিক ইতি টানার সাথে সাথে ঔপনিবেশিক ছাঁচে গড়া রাষ্ট্রগুলো পুরোপুরি অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।